আচ্ছা, ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে নম্বরগুলো আমরা দেখি সেগুলো কি সবসময় পুরো সত্যিটা বলে, নাকি প্রত্যেকটা লাভ লোকসানের হিসেবের পেছনে আরও অন্য কোনো গল্প লুকিয়ে থাকে? আজ আমরা ঠিক সেরকমই এক আর্থিক রহস্যের গভীরে যাব, যেখানে সংখ্যাগুলো হলো গল্পের শুরু মাত্র। এই প্রশ্নটাই এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। আমরা দেখব কিভাবে পর্দার আড়ালে থাকা কিছু সম্পর্ক একটা কোম্পানির পুরো আর্থিক ছবিটাকেই পাল্টে দিতে পারে, আর ইনভেস্টরদের বিনিয়োগকারীদের একেবারে ভুলের পথে নিয়ে যেতে পারে। চলুন আমাদের এই তদন্তটা শুরু করা যাক একটা কেস স্টাডি দিয়ে। এমন একটা কোম্পানির সাথে পরিচয় করা যাক যেটা বাইরে থেকে দেখলে মনে হবে দারুণ সফল, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক জটিল আর্থিক জাল। এই গল্পের মূল চরিত্র, দা বলা ভালো মঞ্চ, হল অশোক ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির ভেতরের কাহিনীটা যখন আমরা দেখব, তখন বুঝতে পারব কেন এই গোপন সম্পর্কগুলো এত বিপজ্জনক হতে পারে আর কিভাবে সাধারণ বিনিয়োগকারীরা এর ফাঁদে পা দিতে পারেন। তাহলে চলুন পরিচয় করা যাক আমাদের এই নাটকের প্রধান চরিত্রদের সাথে। প্রথমে আছেন অশোক, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তারপর তার স্ত্রী সুস্মিতা, আর সবশেষে অশোকের ভাই সুমিত। মনে রাখতে হবে, এদের প্রত্যেকের কাজই কিন্তু এই আর্থিক রহস্যের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। আর ঠিক এখানেই গল্পের আসল মোড়টা। দেখুন, যখন লেনদেনটা হয় সম্পূর্ণ বাইরের কারো সাথে, তখন একটা ন্যায্য বাজার মূল্য বা ফেয়ার মার্কেট ভ্যালু থাকে। কিন্তু যখন লেনদেনটা হচ্ছে নিজের পরিবারের সদস্যের সাথে, তখন এই ধারণাটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই আর্থিক কারসাজির সুযোগটা তৈরি হয়। তো এই যে এত জটিল একটা রহস্য, এর জট খুলব কি করে? আমাদের তো একটা নিয়মকানুন বা গাইডলাইন লাগবে, তাই না? একজন পথ প্রদর্শক। আর সেই পথ প্রদর্শকই হল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 18, বা সংক্ষেপে AS18। AS18 আমাদের হাতে যেন একটা ম্যাগনিফাইং গ্লাস তুলে দেয়। এটা দিয়ে আমরা খুঁজে বের করতে পারি কারা আসলে সম্পর্কিত পক্ষ বা রিলেটেড পার্টি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা শুধু রক্তের সম্পর্ক নয়, বরং আর্থিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার সম্পর্ক। কে কাকে কন্ট্রোল করছে সেটাই আসল কথা। এই স্ট্যান্ডার্ডটা অনেকটা গোয়েন্দাদের মতো আমাদের হাতে একটা চেকলিস্ট দিয়ে দিয়েছে। মোট 5টা ক্যাটাগরি আছে। প্রথমত, প্রাতিষ্ঠানিক সম্পর্ক, যেমন ধরুন হোল্ডিং আর সাবসিডিয়ারি কোম্পানি। দ্বিতীয়ত, অ্যাসোসিয়েট আর জয়েন্ট ভেঞ্চার। তৃতীয়ত, একদম ব্যক্তিগত স্তরে যারা কোম্পানিকে কন্ট্রোল করে, সেই ব্যক্তি আর তাদের আত্মীয় স্বজন। চতুর্থত, কোম্পানির টপ ম্যানেজমেন্ট, মানে কি ম্যানেজমেন্ট পার্সোনেল বা KMP আর তাদের কাছের আত্মীয়রা। আর সবশেষে, এই সব ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত অন্য যে কোনো ব্যবসা। এই 5টা ক্যাটাগরি আমাদের তদন্তের মূল ভিত্তি। চলুন এই নিয়মটা এবার আমাদের কেস স্টাডিতে ফেলে দেখি। সুস্মিতা হলেন অশোকের স্ত্রী, আর উনি সুস্মিতা ট্রেডার্স চালান। তাহলে AS18 অনুযায়ী সুস্মিতা ট্রেডার্স কিন্তু অশোক ইন্ডাস্ট্রিজের একটা রিলেটেড পার্টি। একদম পরিষ্কার। বেশ, এখন আমরা জানি কাদের ওপর নজর রাখতে হবে। চলুন এবার AS18 নিয়মগুলোর আরও একটু গভীরে যাই। দেখি যে কাকে এই তালিকার মধ্যে রাখা হবে আর কাকে বাইরে রাখা হবে। AS18 কিন্তু শুধু কারা সম্পর্কিত সেটাই বলে না, কারা সম্পর্কিত নয় সেটাও খুব পরিষ্কার করে দেয়। যেমন দুটো কোম্পানির যদি শুধু একজন কমন ডিরেক্টর থাকে, তাতে তারা রিলেটেড পার্টি হয়ে যায় না, বা কোনো বড় সাপ্লায়ার বা কাস্টমারও নয়। এর কারণ হল অপ্রয়োজনে যেন সন্দেহের জালটা বেশি দূর ছড়িয়ে না পড়ে। কিন্তু নিয়মের তো সবসময় কিছু ব্যতিক্রম থাকে, তাই না? কি হবে যদি একটা ব্যাংক, যা সাধারণত এই তালিকার বাইরে, কোনো কোম্পানির ওপর এতটাই প্রভাব ফেলে যে তাকে আর সাধারণ ব্যাংক বলা যায় না? তখন কিন্তু পুরো পরিস্থিতিটাই বদলে যায়। যেমন ধরুন এই কেসটা, একটা ব্যাংক একটা কোম্পানির 23% শেয়ারের মালিক। শুধু তাই নয়, তারা বোর্ডে একজন ডিরেক্টরও পাঠাতে পারে, আর বড় কোনো লেনদেনের জন্য তাদের অনুমতি লাগে। এর মানে কি দাঁড়ালো? ব্যাংকটা শুধু টাকা ধার দিচ্ছে না, কোম্পানির সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলছে। তাই এক্ষেত্রে ওই ব্যাংকটাও একটা রিলেটেড পার্টি। এখানে সময়টা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ধরুন বছরের শুরুতে P&Q কোম্পানি রিলেটেড ছিল, আর তখন 5 লক্ষ টাকার লেনদেন হলো, কিন্তু মাঝপথে পি তার সব শেয়ার বিক্রি করে দিল, সম্পর্ক শেষ। এরপর তারা আরও 15 লক্ষ টাকার ব্যবসা করল। AS18 কি বলছে? শুধু ওই প্রথম 5 লক্ষ টাকার লেনদেনটাই বেসক্লোজ করতে হবে, কারণ লেনদেনটা সম্পর্ক থাকা অবস্থায় হয়েছিল। সম্পর্ক শেষ হওয়ার পর যা কিছু হচ্ছে সেটা সাধারণ ব্যবসায়িক লেনদেন। তাহলে একবার যখন আমরা একটা লেনদেনকে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন বলে চিহ্নিত করে ফেললাম, তখন ঠিক কি তথ্য আমাদের জানাতে হবে? একজন আর্থিক গোয়েন্দার রিপোর্টে কি থাকা উচিত? সম্পূর্ণ স্বচ্ছতা আনার জন্য স্ট্যান্ডার্ডটা বেশ কিছু তথ্য বাধ্যতামূলক করেছে, যেমন কার সাথে লেনদেন হচ্ছে, তার নাম, সম্পর্কের ধরনটা কি,
কি ধরনের লেনদেন হচ্ছে, বিক্রি নাকি লোন, টাকার অঙ্ক কত, আর বছরের শেষে কোনো বকেয়া আছে কিনা। মূল উদ্দেশ্য একটাই, কোনো কিছুই যেন পর্দার আড়ালে না থাকে। এবার অশোক ইন্ডাস্ট্রিজের কেসটা দেখুন। একটা আসল ডিসক্লোজার রিপোর্ট ঠিক এই রকম দেখতে হয়। খেয়াল করে দেখুন, এখানে শুধু টাকার অঙ্কটা নেই, সুস্মিতা ট্রেডার্সের সাথে সম্পর্কটা কি, মানে এমডির স্ত্রীর কোম্পানি, সেটাও লেখা আছে। সুমিত লজিস্টিক্সের সাথেও তাই। এমনকি বছরের শেষে কত টাকা বকেয়া আছে সেটাও পরিষ্কার করে বলা আছে। আমরা সূত্র ধরে এগিয়েছি, প্রমাণও জোগাড় করেছি। এবার আসল প্রশ্ন, ফাইনাল রিভিল। কেন এই স্বচ্ছতা এত জরুরি, কেন এই সব কিছুর এত গুরুত্ব? এর একটাই কারণ, AS18-এর মূল লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো একটা কোম্পানির স্বাস্থ্যের সত্যিকারের এবং ন্যায্য একটা চিত্র তুলে ধরছে। এই তথ্যগুলো ছাড়া বিনিয়োগকারী, ব্যাংক বা রেগুলেটররা সঠিক সিদ্ধান্ত নিতেই পারবেন না, তখন নম্বরগুলো শুধু বিভ্রান্তি তৈরি করবে। তবে হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা কিন্তু বেশ বাস্তবসম্মত। কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে, যেমন একটা গ্রুপের ভেতরের কোম্পানিগুলোর মধ্যে লেনদেন, যখন আপনি কনসোলিডেটেড বা একত্রিত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাচ্ছেন, কারণ সেখানে তো সব একসাথেই দেখানো হচ্ছে। অথবা ধরুন আইন অনুযায়ী কোনো তথ্য গোপন রাখতে হলে, যেমন ব্যাংকের গ্রাহকের তথ্য, সেখানেও ছাড় আছে। এই স্ট্যান্ডার্ডের ভেতরে একটা লাইন আছে যা পুরো ব্যাপারটাকে এক কথায় বলে দেয়। এই প্রকাশনা ছাড়া আর্থিক বিবরণীগুলো সাধারণত যা প্রতিনিধিত্ব করার কথা তা হয়তো করবে না। মানে স্বচ্ছতা না থাকলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আসল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। তাহলে প্রশ্নটা এটাই থেকে যায়, এখন যেহেতু আমরা এই লুকানো সম্পর্কগুলো চিহ্নিত করতে শিখেছি, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আসলে কোন গল্পটা বলছে? পরের বার যখন কোনো ব্যালেন্স শিট দেখবেন, তখন শুধু লাভ বা লোকসানের অঙ্কটা আটকে না থেকে তার পেছনের আসল গল্পটা খুঁজে বের করার চেষ্টা করতেই পারেন।